সুপ্রিয় উচ্চ মাধ্যমিক বাংলার ছাত্রছাত্রীরা, তোমরা অধীর আগ্রহে অপেক্ষা করছিলে যে তোমরা ইউটিউবে প্ল্যাটফর্মে তোমাদের ক্লাস দেওয়ার জন্য। নিশ্চয়ই জানো, বাগেশ্বর উচ্চ মাধ্যমিক স্কুলে বাংলার শিক্ষক প্রত্যেকটি ছাত্রছাত্রী আমার কাছে ফুল মার্কস পেয়েছে নতুন সিলেবাসে। খুব কম পড়াশুনো করে টেস্ট বুঝেই ফুল মার্কস পাওয়ার মতো জায়গা একমাত্র আমার কাছেই আছে। তোমরা যারা অনলাইনে ক্লাস করতে চাও তারা 82 50 523 658 এই নাম্বারে যোগাযোগ করতে পারো। আর তোমাদের যে এই প্ল্যাটফর্ম সম্পূর্ণ বিনামূল্যে আজকে আমি শুরু করছি। তোমাদের যে গল্পটি আছে আদরিণী, তোমাদের সিলেবাসের মধ্যে আজকে প্রথম বিষয় হবে আদরিণী। জানো, এটা প্রভাত কুমার মুখোপাধ্যায়ের লেখা, প্রখ্যাত একজন ছোট গল্পকার এবং গল্পাঞ্জলি গল্পগ্রন্থের প্রথম 1320 বঙ্গাব্দে প্রকাশিত ভাদ্র সংখ্যায় আজ তোমাদের এই গল্পটা নিয়ে খুব সহজ করে ছোট করে আলোচনা করব। জানো, এই গল্পটা একটা পশু প্রেমিক গল্প, এটি হাতির গল্প। যদিও এই গল্পের মূল যে চরিত্র সেটা হচ্ছে এখানে একজন মোক্তার, জয়রাম মুখার্জি মোক্তার। কম শিক্ষিত একজন মোক্তার, অনেক বেশি উপার্জন করেছিলেন এবং আর্থিক দিক থেকে সমৃদ্ধ হওয়া সত্ত্বেও আমরা জানি তার অতি উচ্চাশা হাতি কেনার জন্য এবং হাতির মৃত্যুর জন্য কিভাবে এই গল্পের করুণ বিষয় পরিবেশিত হয়েছে আমরা এই গল্পের মধ্যে আলোচনা করব। তো চলো মূল বিষয়ের মধ্যে আমরা আসি। গল্পটা তোমাদের যেহেতু টেস্ট খুঁটিয়ে পড়তে হয়, গল্প শুনে তো লাভ নেই। প্রথম পরিচ্ছদ, দ্বিতীয় পরিচ্ছদ তোমাদের প্রত্যেকটা ভাগ আছে এবং তৃতীয় পরিচ্ছদ, তিনটা পরিচ্ছদ, চতুর্থ পরিচ্ছদ, পঞ্চম পরিচ্ছদ এবং ষষ্ঠ পরিচ্ছদ তোমাদের এইভাবে প্রত্যেকটা ভাগ সপ্তম পরিচ্ছদ পর্যন্ত আছে। আমি চলে আসি প্রথম পরিচ্ছদে। প্রথম পরিচ্ছদ তোমাদের প্রথম পাতা 3 পাতাতে শুরু। আমি শুরু করছি তোমাদের এই প্রথম পরিচ্ছদ। বইটা খুলবে কিংবা মন দিয়ে শুনতেও পারো। কি বলছে? পাড়ার নগেন ডাক্তার ও জুনিয়র উকিল কুঞ্জবিহারী বিকেলে পান চিবাতে চিবাতে, হাতের ছড়ি দুলাতে দুলাতে জয়রাম মোক্তারের নিকট এসে বললেন। একদম চলতি বাংলায় বলছে। তারা কি বলছে দেখো, যে নগেন ডাক্তার এবং পাড়ার নগেন ডাক্তার এবং জুনিয়র উকিল কুঞ্জবিহারী, এদের সাথে জয়রাম মুখার্জির কিন্তু খুব ভালো বন্ধুত্ব ছিল। নগেন ডাক্তার পাড়ার একজন ডাক্তার আর জুনিয়র কুঞ্জবিহারী, এই দুজনের সাথে বন্ধুত্ব ছিল জয়রাম মুক্তারকে যারা কোর্টে বা আদালতে দলিল লেখেন। তো জয়রাম মুক্তারের কাছে এসে বললেন, মুখুজ্জে মশাই, পীরগঞ্জের বাবুদের বাড়ি থেকে আমরা নিমন্ত্রণ পেয়েছি। তারা পীরগঞ্জের জমিদার বাবুর বাড়িতে নিমন্ত্রণ তারা পেয়েছেন। কে কে? নগেন ডাক্তারও পেয়েছেন, জুনিয়র কুঞ্জবিহারীও পেয়েছেন। তারা ঠিক করেছেন এই সোমবার দিন যাবেন, মেজবাবুর মেয়ের বিয়ে। তাহলে পীরগঞ্জের মেজবাবুর মেয়ের বিয়ে সোমবার দিন ওরা যাচ্ছেন। শুনেছি নাকি ভারী ধুমধাম হবে, অর্থাৎ বিয়েটা খুব ধুমধাম হবে। বেনারস থেকে বাই আসছে, বাই মানে বাইজি, বাইজি নাচ বলে না, তো বেনারস থেকে বাইজি আসছে। আর কলকাতা থেকে খেমটা নাচ একটু বুঝতে পারছো বয়স্কদের জন্য, অ্যাডাল্ট, আর যারা প্রাপ্তবয়স্ক অনেক রাত্রিতে হয়। তো সে সময় বিয়েবাড়িতে এরকম বাইজি আসতো। তাহলে বাইজি খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, বাইজি কোথা থেকে আসছে না বেনারস। দ্বিতীয় প্রশ্ন, খেমটা নাচ আসছে কোত্থেকে? কলকাতা। আপনি নিমন্ত্রণ পেয়েছেন কি? কে কাকে জিজ্ঞেস করলো? এই নগেন ডাক্তার আর উকিল কুঞ্জবিহারী, তার দুই বন্ধু আমাদের মোক্তার জয়রামকে জিজ্ঞেস করলো যে সব তো খবর পেয়েছি যে বিরাট ধুমধামে বিয়ে হবে, বেনারস থেকে আসছে বাইজি, কলকাতায় খেমটা নাচ, সোমবারে আমরা যাচ্ছি, তা আপনি কি নিমন্ত্রণ পেয়েছেন? এই প্রশ্ন। মোক্তার মহাশয় তার বৈঠকখানা বারান্দায় বেঞ্চিতে বসে হুঁকা হাতে করে তামাক খাচ্ছিলেন। সেখানে তামাকের নেশা অনেকের, যে গুড়গুড় করে তামাকের নিত। আগন্তুকদের এই প্রশ্ন শুনে হুঁকাটি নামিয়ে, হুঁকার মধ্যে আগুন থাকতো, নামিয়ে একটু উত্তেজিত স্বরে বললেন, কীরকম? এটা কীরকম? আমি নিমন্ত্রণ পাবো না, এটা কীরকম হয়? তা প্রভাবশালী ব্যক্তিত্ব কিন্তু জয়রাম। আমি আজ 20 বছর ধরে, 20 বছর মানে কি বলতো? 20 বছর তাদের এস্টেটে বাঁধা মোক্তার। এস্টেটে মানে কি? তাদের জমিদার সম্পত্তির উনি একটা বাঁধা মোক্তার। আমাদের বাদ দিয়ে তারা তোমাদের নিমন্ত্রণ করবে, এটা কি করে সম্ভব? অর্থাৎ জয়রাম মোক্তারের মতো বাঁধা যে খরিদ্দার, তাকে বাদ দিয়ে কখনো তোমাদের নিমন্ত্রণ করতে পারে না। অর্থাৎ জয়রাম বলছেন
যে তার গুরুত্ব তাদের চেয়ে অনেক বেশি, নিমন্ত্রণ আগে তাকেই করবে জয়রামকে, তারপরে হয়তো নগেন ডাক্তার বা কুঞ্জবিহারী এদের করেছে। জয়রাম মুখোপাধ্যায়কে তারা খুব চিনতেন, উনি যা বলছেন তা ঠিকই বলছেন, সকলেই চিনেন, কারণ অতি অল্প কারণে তার তীব্র অভিমান উপস্থিত হয়। খুব অভিমান লোক তো, সেন্টিমেন্টাল, একটু হলেই কিন্তু উনি অভিমান হয়ে যায়। অথচ হৃদয়খানি স্নেহে বন্ধু বাৎসল্যে কুসুমের মতো কোমল। ওপরে অভিমান, ভেতরটা নরম। দেখবে এরকম মানুষ প্রচুর আছে, অল্পে রেগে যায়, ভেতরটায় ভীষণ নরম, এরকম মানুষ তো প্রচুর আছে। আমরা পরিবারের ক্ষেত্রে অনেকে দেখতে পাই, রেগে গেলে কি হবে, হৃদয়টি একদম ফুলের মতো নরম, ওপরটা কিন্তু সে বজ্রাদপি কঠোরানি আছে না, উপরটা বজ্রের মতো আর ভেতরটি ফুলের মতো। আমি তো অনেককে দেখেছি, আমি তো আমার পরিবারকে দেখেছি, তোমরাও দেখে থাকবে নিশ্চয়ই। তো নিশ্চয়ই জানাবে যে তোমাদের পরিবারে এরকম কে হয়, বিশেষ করে মায়েরা দেখবে হয় বা স্ত্রীরা হয়, ওপরে খুব বজ্রের মতো কঠোর আর ভেতরটা ফুলের মতো নরম, পুরো পরিবারটাকে আগলে রাখে। কিন্তু এখানে জয়রাম মুখোপাধ্যায় একজন পুরুষ মানুষে বজ্রাদপি কঠোরানি, আমাদের ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ওরকম ছিলেন, বজ্রের মতো কঠোর, কিন্তু মনটি মেয়েদের চেয়েও নরম। তো এখানে আমাদের জয়রাম তেমনি ব্যক্তিত্ব, তার উপরটা কঠোর, ভেতরটা খুবই নরম, অভিমানটা খুব বেশি, সহজে মান অভিমান কান্না কাটি কত কি করে ফেলেন, আবার ঠিক হয়ে যান। তো সেরকম একটা ব্যক্তিত্ব যে জয়রাম মুখোপাধ্যায়, তাকে ভালো করে চিনতেন, সকলে চেনেন। অতি অল্প কারণে তার তীব্র অভিমান হয়, অত হৃদয়খানি তার স্নেহে বন্ধু বাৎসল্যে কুসুমের মতো কোমল। এটা যে তার সঙ্গে কিছুদিন ব্যবহার করেছে সেই জেনেছে, যারা জানেন তারাই বোঝেন উনি মানুষটা এরকমই। উকিলবাবু, উকিলবাবু কে বলতো, জুনিয়র উকিল কুঞ্জবিহারী। উকিলবাবু তাড়াতাড়ি বললেন, না না, সে কথা নয়, সে কথা নয়, আপনি রাগ করলেন কারণ মুখুজ্জে মশাই, আমরা কি সেভাবে বলছি? এ জেলার মধ্যে এমন কে বিষয় লোক আছে যে আপনার কাছে উপকৃত নয়, আপনার খাতির না করে, আপনাকে খাতির বা সম্মান না করে কেউ থাকতেই পারবে না। আমাদের জিজ্ঞাসা করার তাৎপর্য এটাই যে আপনি সেদিন পীরগঞ্জে যাবেন কিনা, এটাই জানতে এসেছি আমরা। মুখোপাধ্যায় নরম হলেন, অনেক নরম হয়ে গেলেন, এই তেল মারলেন না, উনি তোষামত খেতে ভালোবাসেন, বলে ভাইয়ারা বসো বলে সামনের একটিখানি বেঞ্চ দেখিয়ে দিলেন। উভয় উপবেশন করলো, উপবেশনে বসলেন এবং বললেন, পীরগঞ্জে গিয়ে নেমন্ত্রণ রক্ষা করা আমার পক্ষে একটু কঠিন বটে। সোম মঙ্গল দুদিন তো কাছারি কামাই হবে, কাছারি মানে কোর্ট, গেলে সোমবার মঙ্গলবার বন্ধ হয়ে যাবে, অথচ না গেলে তারা ভারী মনে দুঃখিত হবে। তা তোমরা যাচ্ছ তো? নগেন্দ্রবাবু বললেন, নগেন্দ্রবাবুকে আবার বলছে, নগেন্দ্র হচ্ছে ডাক্তার, যাবার তো খুবই ইচ্ছে, কিন্তু অত দূর যাওয়া তো সহজ নয়, ঘোড়ার গাড়ির পথ নেই, গরুর গাড়ি করে যেতে হলে যেতে দুদিন, আসতে দুদিন, মোট কদিন, 4 দিন। পালকি করে যাওয়া, সেটাও পালকি জোগাড় করা মহা মুশকিল। তাই আমরা দুজনে পরামর্শ করলাম, যাই মুখুজ্জে মহাশয়কে গিয়ে জিজ্ঞেস করি, তিনি যদি যান নিশ্চয়ই রাজবাড়ি থেকে একটা হাতি টাতি কিছু একটা আনিয়ে নেবেন, আর আমরা দুজনে তার সঙ্গে সেই হাতি চেপে দিব্যি চলে যাব। আপনার তো সুনাম আছে, আপনি যদি একবার বলেন তার হাতি টাতি পাঠিয়ে দিতে পারে। মোক্তার মশাই স্মিত মুখে বললেন, মানে হালকা হাসিতে বললেন, হো হো হো, এই কথা, তার জন্য আর ভাবনা কি ভাই? মহারাজ নরেশচন্দ্র, তারা যে বাড়িতে যাচ্ছেন, জমিদারের নামটা এবার পেলাম, কি নাম? নরেশচন্দ্র। নরেশচন্দ্র তো আজকের মক্কেল নয়, আইনি যে খদ্দার বা কাস্টমার, আমরা কি বলি মক্কেল, উকিল আর মক্কেল, তো ও তো আজকের মক্কেল নয়, ওর বাপের আমল থেকে ওদের মোক্তার আমি, হ্যাঁ, ওর বাবার আমল থেকে। আমি কাল সকালেই রাজবাড়িতে চিঠি লিখে পাঠাচ্ছি, দেখবে সন্ধে নাগাদ হাতি এসে হাজির হয়ে যাবে। কুঞ্জবাবু, আবার বলছি, কুঞ্জবাবু কে বলো তো? কুঞ্জ হচ্ছে উকিল। কুঞ্জবাবু বললেন, দেখলে হে ডাক্তার, আমি তো বলেইছিলাম যে অত ভাবছ কেন, মুখুজ্জে মহাশয়ের কাছে গেলেই একটা উপায় হয়ে যাবে। তা মুখুজ্জে মহাশয়, আপনাকেও কিন্তু আমাদের সঙ্গে যেতে হবে, না হলে আপনাকে ছাড়ছি না। হ্যাঁ যাবো বই কি, আমিও যাব, তবে আমার তো ভাই ওই খেমটা
শোনার বয়স নেই, খেমটা কারা শোনে? যারা কম বয়সী, খেমটা নাচ। তোমরা শোনো, তোমাদের বয়স একটু কম। আমি মাথায় একটা পগ্গ মানে পাগড়ি, পগ্গ মানে কি পাগড়ি বেঁধে একটা থেলো হুঁকো হাতে নিয়ে লোকজনদের অভ্যর্থনা করব। কে খেলো কে খেলো না দেখব, তদারক করে বেড়াবো। তোমরা বসে সব শুনবে। আর ওইসব গান, সেই কি গান, গানের একটু অংশ বলল, পেয়ালা মুঝে ভর দে, কেমন মানে পেয়ালা মানে কাপ ভরে গ্লাস ভরে মদ দাও, মদ খেতে খেতে গান শোনো, এইসব আমার বয়সে সম্ভব নয় বলে মুখুজ্জেমশাই হা করে হাসতে লাগলেন। তোমরা ওই মেয়েদের নাচ দেখবে আর পেয়ালা মুঝে ভর দে, পেয়ালা মুঝে ভর দে গানটা শুনবে। এটা বলেই উনি কিছুক্ষণ হেসে উঠলেন। তোমাদের প্রথম পরিচ্ছদ শেষ হয়ে গেল, আশা করি তোমরা বুঝতে পেরেছ। এবার আসছি তোমাদের দ্বিতীয় পরিচ্ছদ। কি বলছেন? পরদিন রবিবার, এদিন প্রভাতে আহ্নিক পুজোটা মুখুজ্জে মহাশয় একটু ঘটা করি করতেন। রবিবার দিন তিনি একটু আহ্নিকটা ঘটা করি করতেন। বেলা 9টার সময় পুজো শেষ করে জল যোগান্তে মানে ব্রেকফাস্ট করে বৈঠকখানে এসে বসলেন। অনেকগুলি মক্কেল উপস্থিত ছিল, তাদের সঙ্গে কথাবার্তা করলেন, অনেক কথাবার্তা হলো। হঠাৎ সেই হাতির কথা মনে পড়ে গেল। তখন কাগজ কলম নিয়ে চশমাটি পরে প্রবল প্রতাপান্বিত শীল শ্রী মন্ময় মহারাজ শ্রী নরেশচন্দ্র রায় চৌধুরী রায় বাহাদুর আশ্রিত জনপ্রতিপালকেশু, এইভাবে সম্বোধন করলেন। কাকে? রাজাকে। পাঠ করে 2-3 দিনের মধ্যে একটি সুশীল সুবোধ হস্তি প্রার্থনা করে পত্র লিখলেন। এমন একটা হাতি পাঠিয়ে দিতে হবে, ভদ্র, সব কিছু বোঝে, তাই সুশীল সুবোধ খুব ভালো ভালো ভাষায় একটি পত্র লিখলেন, আমাকে পাঠিয়ে দিন। পূর্বেও আবশ্যক হলে তিনি কতবার এই রূপে মহারাজের হস্তি নিয়েছেন। এর আগেও বিভিন্ন প্রয়োজনে হাতি পেয়েছেন। একজন ভৃত্যকে ডেকে পত্রকটি নিয়ে যেতে আজ্ঞা দিয়ে মোক্তার মহাশয় আবার মক্কেলদের সঙ্গে কথাবার্তায় প্রবৃত্ত হলেন। চাকরের হাতে চিঠিটা পাঠিয়ে দিয়ে উনি মক্কেলদের সঙ্গে আবার কথাবার্তায় মজে গেলেন। শ্রীযুক্ত জয়রাম মুখোপাধ্যায় বয়স এখন 50 পার হয়ে গেছে। বয়স কত? খুব ইম্পর্টেন্ট, 50 বছর। মানুষটি লম্বা, ছাদের, লোকটি চেহারা বর্ণনা লম্বা, রংটি একটু পরিষ্কার হলেই গৌরবর্ণই বলা যায়। গোপগুলি মোটা মোটা, কাঁচা পাকায় ভর্তি, মাথার সামনে একটু টাক আছে, চোখ দুটি বড় বড়, ভাষা ভাষা। তার হৃদয়ের কোমলতা যেন একদম হৃদয় ছাপিয়ে যায়। এই চক্ষু দুটি উছলে আসছে এমন, বেরিয়ে পড়ছে এমন তার দৃষ্টি। তো এদের আদিবাস কোথায় ছিল? আমাদের মোক্তার জয়রাম বাবুর যশোর জেলায়। এখানে যখন প্রথম মোক্তারি করতে আসেন তখন এদিকে রেল খোলেনি, ট্রেন চালু হয়নি। পদ্মা পার হয়ে কিছুটা নৌকা পথে, কিছু গরু গাড়িতে, কিছু পদব্রজে পায়ে হেঁটে আসতে হয়েছিল। সঙ্গে কেবলমাত্র একটি ক্যাম্বিসের ব্যাগ, চামড়ার, পিতলে ঘটি ছিল। সহায় সম্পত্তি তখন কিছুই ছিল না। মাসিক 13 শিকায়, 25 পয়সা শিকা বলি, 13 শিকায় একটি বাসা নিয়ে তিনি নিজ হাতে রেঁধে ডাক্তারি ব্যবসায় মোক্তারি ব্যবসা আরম্ভ করলেন। খুব ইম্পর্টেন্ট, তার বাড়ি ভাড়া কত ছিল? 13 শিকা। 13 শিকা নিয়ে একটি বাসা ভাড়া নিয়ে মোক্তারি ব্যবসা শুরু করেছিল। এখন সে জয়রাম মুখোপাধ্যায় পাকা দালান কোঠা সব করে নিয়েছেন, বাগান করেছেন, পুকুর কিনেছেন, অনেকগুলি কোম্পানির কাগজও কিনেছেন। যে সময়ের কথা বলছি তখন এ জেলায় ইংরেজিওয়ালা মোক্তারির আবির্ভাব হয়েছে বটে, কিন্তু জয়রাম মুখুজ্জকে তারা কেউই হটাতে পারেনি। এখনও তিনি এই জেলার প্রধান মোক্তার বলে গণ্য। মুখোপাধ্যায় মহাশয়ের হৃদয়খানি খুব নরম, স্নেহপ্রবণ হলেও মেজাজটা একটু উপর থেকে রুক্ষ বা কড়া বটে। যৌবনকালে তিনি রীতিমতো বদরাগীও ছিলেন যখন বয়স কম ছিল। এখন রক্ত অনেকটা ঠান্ডা হয়ে গেছে। সেকালে হাকিমেরা মানে যারা জজ সাহেব একটু অবিচার করলেই মুখুজ্জে মহাশয় রেগে চেঁচিয়ে অনর্থপাত করে তুলতেন। এমনকি অনেক সময় জজ সাহেবকে অপমান করতেন। একদিন এজলাসে মানে কোর্টে বিচার চলছে, এক ডেপুটির সঙ্গে তার কিছুক্ষণ বচসা মানে ঝগড়া হয়েছিল।
এবং বিকেলে বাড়ি এসে দেখলেন ডেপুটির সাথে ঝগড়া হয়েছিল, বিকেলে বাড়ি এসে দেখলেন তারা মঙ্গলা গায়, তার গাভীটির নাম মঙ্গলা, এটি এড়ে বাছুর প্রসব করেছে। এড়ে বাছুর মানে কি, ছেলে বাছুর। তো তখন আদর করে উক্ত ডেপুটি বাবুর নামে বাছুরটি নামকরণ করেছিলেন। ডেপুটি বাবুর যে নাম, বাছুরটা গরুটা সেই নাম দিয়ে দিয়েছিল। অর্থাৎ উনি ওই জজ সাহেবকে গুরু মনে করতেন। ডেপুটি বাবু লোক পরম্পরায় একথা শুনে রেগে গেছিলেন যে তার নামে গরুর নাম, ওই কোটি কাজ করছেন। বলা বাহুল্য নিতান্ত প্রীতি লাভ করেনি। প্রীতি মানে কি, ভালো চোখে দেখেনি। আরেকবার এক ডেপুটির সঙ্গে আইনের তর্ক করছিলেন। হাকিম কিছুতেই তার কথায় সায় দিচ্ছিল না। অবশেষে রাগের মাথায় জয়রাম বলে বসলেন, কি হাকিম হে তুমি, আমার স্ত্রীর যেটুকু জ্ঞান আছে হুজুরে এটাও নাই দেখছি। অর্থাৎ মেয়েরা একটু কম বুদ্ধি সম্পন্ন হয় তার মতে, আমার স্ত্রীর যে কম জ্ঞান আছে তার চেয়েও জজ সাহেবের জ্ঞান অনেক কম, এরকম কোর্টে বলে দিয়েছিলেন। অবশেষে রাগের মাথায় জয়রাম বলেই বসলেন এই কথাটি, যে আমার স্ত্রীর যে জ্ঞানটা আছে হুজুরের সেই জ্ঞানটাও নেই। সেদিন আদালত অবমাননা, কোর্টকে অপমান করেছে, সেজন্য মুক্তার মহাশয় 5 টাকা জরিমানা হয়েছিল। ক টাকা? 5 টাকা। এই আদেশের বিরুদ্ধে তিনি হাইকোর্ট লড়েছিলেন। উনিও লড়াই করেছিলেন একদম হাইকোর্ট পর্যন্ত। সর্বশুদ্ধ 1700 টাকা ব্যয় করে এই 5 টাকা জরিমানা হুকুম রহিত করেছিলেন। কিন্তু জয়রাম জিতে গেছিলেন। এই 5 টাকার জন্য 5 টাকা ফাইন করেছিল, তার বিরুদ্ধে উনি 1700 টাকা সেখানে খরচা করেছিলেন এবং কোর্টে জিতেছিলেন। এমনই তিনি জেদি মানুষ। সত্যি জজ সাহেব বোকা ছিলেন, কিন্তু এই সাহস কার আছে? জয়রামেরই ছিল। মুখোপাধ্যায় যেমন অনেক টাকা উপার্জন করতেন, তেমনি ব্যয়ও প্রচুর করতেন। তিনি অকাতরে অন্নদান করতেন গরিব মানুষদের। অত্যাচারিত উৎপীড়িত গরিব লোকেদের মামলা মোকদ্দমা অনেক সময় বিনে পয়সায় বিনে ফিসে করেছেন। এমনকি নিজের অর্থ ব্যয়ে পর্যন্ত উনি এই কাজটা করে গেছেন। অনেক কাজ করেছেন। প্রতি রবিবার বিকেলবেলাতে পাড়ার যুবক বৃদ্ধ মোক্তারগণ মহাশের বৈঠকখানায় সমবেত হয়ে তাস পাশা খেলছিলেন। অদ্য সেইরূপ অনেকে আগমন করেছেন। পূর্বোক্ত ডাক্তারবাবু ও উকিলবাবু ওখানে আছেন পাশা খেলাতে। হাতিকে বাঁধবার জন্য বাগানে খানিকটা জায়গা পরিষ্কার করা হয়েছে, হাতি আসছে বলে কথা। হাতি রাত্রে খাবে বলে বড় বড় পাতা শুদ্ধ কলা গাছ বৃক্ষের ডাল কেটে আনা হয়েছে। মোক্তার মহাশয় ওই সমস্ত দেখাশোনা করছেন, তদারকি। মাঝে মাঝে বৈঠকখানে বসে কোনো ব্রাহ্মণের হাত থেকে হুঁকোটি নিয়ে দাঁড়িয়ে 2-4 টান দিয়ে আবার বেরিয়ে যাচ্ছেন। খুব চিন্তা টেনশন, হাতি আসবে কিনা। সন্ধ্যের কিছু আগে বৈঠকখানে বসে খুব পাশা খেলা চলছিল। এমন সময় এক পত্রবাহক ভৃত্য ফিরে এসে বলল, হাতি পাওয়া গেল না। কুঞ্জবাবু নিরাশ হয়ে বলে, পাওয়া গেল না? নগেন্দ্রবাবু বললেন, তাই তো, সব তো মাটি হয়ে গেল। মোক্তার মহাশয় বললেন, কেন রে, হাতি পাওয়া গেল না কেন? চিঠির জবাব এনেছিস? ভৃত্য বলল, আজ্ঞে না। দেয়ানজিকে গিয়ে চিঠি দিলাম। তিনি চিঠি নিয়ে মহারাজের কাছে গেলেন। খানিক বাদে ফিরে এসে বললেন, বিয়ের নেমন্ত্রণ হয়েছে, তার জন্য হাতি কেন? হ্যাঁ, গরু গাড়িতে আসতে পারে না? একদম পরিষ্কার বলে দিয়েছেন। এই কথা শুনে জয়রাম মুখোপাধ্যায় ক্ষোভে লজ্জায় রোষে একদম ক্ষিপ্ত প্রায় হয়ে উঠলেন। তার হাত পা ঠক ঠক করে কাঁপতে লাগলো, 2 চোখ দিয়ে রক্ত বেরোতে লাগলো, প্রায় ফেটে মনে হচ্ছে। মুখমণ্ডলের শিরা উপশিরাগুলো ফুলে উঠল। কম্পিত স্বরে ঘাড় বাঁকিয়ে বারবার বলতে লাগলেন, হাতি দিলে না, হাতি দিলে না। সমবেত ভদ্রলোকদের খেলা বন্ধ হয়ে হাত গুটিয়ে রইলেন। কেউ কেউ বললেন, আর কি করবেন মুখুজ্জে মশাই, পরের জিনিস তো, জোর তো নেই। একখানা ভালো দেখে গরুর গাড়ি ভাড়া করে নিয়ে রাত্রি 10টা-11টার মধ্যে বেরিয়ে পড়ুন, ঠিক সময় পৌঁছে যাবেন। ওই ইমামাদ্দি শেখ, সে তো একজোড়া বলদ কিনেছে, খুব দ্রুত যায়। নামটা মনে রাখবে, খুব ইম্পর্টেন্ট, পরীক্ষা আসবে। ইমামাদ্দি শেখের বলদগুলো নতুন খুব স্পিডে যাবে। জয়রাম মুক্তার ওইদিকে দৃষ্টিপাত না করে বলে, না,
না, গরুর গাড়িতে করে আমি যাব না, যদি হাতি চড়ে যায় যাব, আর নইলে এই বিয়েতে যাওয়া আমার পক্ষে সম্ভব নয়। আমি যে বলে যে হাতি হাতি চাই। দ্বিতীয় পরিচ্ছদ তোমাদের শেষ, আসছি তৃতীয় পরিচ্ছদ। শহর থেকে 2-3 ক্রোশের মধ্যে 2-3 জন জমিদারের হস্তি ছিল। সেই রাতেই জয়রাম তৎক্ষণাৎ লোক পাঠিয়ে দিল, কেউ যদি হাতি বিক্রি করে উনি হাতি কিনেই নেবেন, নিমন্ত্রণ রক্ষার জন্য হাতি কিনবেন। রাত্রি 2 প্রহরের সময় একজন এসে বলল, বীরপুরের উমাচল লাহিড়ি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট জায়গাটা বীরপুর, কার হাতি? উমাচল লাহিড়ি, তার মাদি হাতি, মাদি হাতি মানে কি মেয়ে হাতি আছে, সেটা এখনো বাচ্চা, বিক্রি করবে, কিন্তু বিস্তর দাম চাইছে। বলো কত চাইছে? 2000 টাকা। খুব বাচ্চা না, সওয়ারি করতে পারবে, সওয়ারি মানে বহন করতে পারবে, কুচ পরোয়া নেই, তাই কিনবো, এখনই তুমি যাও, কাল সকালে যেন হাতি চলে আসে। লাহিড়ি মহাশয়কে আমার নমস্কার জানিয়ে বলো হাতির সঙ্গে যেন কোনো বিশ্বাসী কর্মচারী পাঠিয়ে দেন, হাতি দিয়ে টাকা নিয়ে যাবে। পরদিন বেলা 7টার মধ্যে হাতি আসলো। এই হাতিটির নাম আদরিণী, যার নামে তোমাদের এই গল্প। লাহিড়ি মহাশয়ের কর্মচারী রীতিমতো স্ট্যাম্প কাগজে রসিদ লিখে 2000 টাকা নিয়ে প্রস্থান করলো সেখান থেকে। বাড়িতে হাতি আসা মাত্র পাড়ার তাবৎ বালক বালিকা এসে বৈঠকখানায় ভিড় করে দাঁড়ালো। 2-1 জন অশিষ্ট বালক সুর করে বলতে লাগলো, রাগাতে লাগলো, অভদ্র ছেলেগুলো কি বললো, হাতি তোর গোদা পায়ে নাতি, হাতি তোর গোদা পায়ে নাতি। বাড়ির বালকেরা এতে খুব রেগে গিয়ে বলে উঠলো এবং অপমান করে তাড়িয়ে দিল বাচ্চাগুলোকে। যাই হোক, হস্তিনী গিয়ে অন্তঃপুরদ্বারে গেল, অন্তঃপুর ঘরের ভেতরে মুকুজ্জে মহাশয় বিপত্নিক মানে স্ত্রী মারা গেছেন, তার জ্যেষ্ঠা পুত্রবধূ বড় ছেলে বউ এক ঘটিতে জল এনে সবাই পদক্ষেপে বের হয়ে গেলেন সেখান থেকে। ভয়ে ভয়ে, হাতিকে ভয় তো করবেই, কম্পিত হাতে তার পদচতুষ্টে 4টি পায়ে জল একটু করে ঢাললেন। মাহুতের ইঙ্গিত অনুসারে আদরিণী তখন জানু পেতে বসলো। মাহুত বলে এ বসে গেল। বড় বধূ তৈল সিঁদুর দিয়ে তার কপালে রাঙিয়ে দিলেন। ঘন ঘন শঙ্খধ্বনি হতে লাগলো, আবার দাঁড়িয়ে উঠল, এক ধামায় ভরে আলো, চাল, কলা, নানান মঙ্গল দ্রব্য যা যা দিয়ে বরণ করা যায় সব এনে রাখলো, সিঁদুর টিঁদুর ইত্যাদি। সুর তুলে দিয়ে কতক খেলো, কতক ছড়ালো, বেশিরভাগ। এইরূপে বরণ সম্পন্ন হলে রাজহস্তির জন্য সংগৃহীত সে কদলী কাণ্ড, কলা গাছের ডাল, বৃক্ষ শাখা আদর নিয়ে ভোজন করতে লাগলো। নিমন্ত্রণ রক্ষা করে পীরগঞ্জ থেকে ফেরার পরদিনই বিকেলে মহারাজ নরেশচন্দ্রের সঙ্গে মুখোপাধ্যায় সাক্ষাৎ করতে গেলেন। বলা হস্তিপৃষ্ঠ নিয়েই গেলেন ওই রাজার কাছে। মহারাজের দ্বিতল বৈঠকখানার নিচে অনেক বড় প্রাঙ্গণ, বিস্তৃত প্রাঙ্গণ। প্রাঙ্গণের অপর প্রান্তে হাতি প্রবেশের সিংহদ্বারও আছে। বৈঠকখানে বসে সমস্ত প্রাঙ্গণ ও সিংহদ্বার বাইরেও অনেক দূর পর্যন্ত মহারাজের দৃষ্টিগোচর হলো যে জয়রাম হাতি করে আসছে, তার বাড়িতে রাজার কাছে আসছে। রাজ সমীপে উপনীত হলে মুখোপাধ্যায় মহাশয় তাকে আশীর্বাদ করে আসন গ্রহণ করতে বললেন। মোকদ্দমা বিষয় সংক্রান্ত 2-4টি কথা বলার পর মহারাজ তাকে জিজ্ঞেস করলেন, মুখুজ্জে মহাশয় ওই হাতিটি কার? মুখুজ্জে মহাশয় বিনীতভাবে বললেন, আগে হুজুর বাহাদুরেরই হাতি, মানে আপনারই হাতি। মহারাজ অবাক হয়ে গেলেন, আমার হাতি? কই, ও হাতি তো আমি কোনোদিন দেখিনি, কোত্থেকে এলো? আগে বীরপুরের উমাচল লাহিড়ির কাছ থেকে কিনেছি, মানে আপনার প্রজাই, আমি প্রজা, সবই আপনার, আমিও আপনার। এটা এই বিনয়টা বলতে লাগলো। অধিকতর বিস্মিত রাজা বললেন, আপনি কিনেছেন? আগে হ্যাঁ। তবে বললেন আমার হাতি। বিনয় বা শ্লেষ সূচক ঠিক বোঝা গেল না, একটু মৃদু হেসে বললেন, যখন হুজুর বাহাদুরের দ্বারাই আমরা প্রতিপালিত হচ্ছি, আমি যখন আপনার, এই হাতি তো আপনার বই কি। এটা বিনয়, অতি বিনয়। সন্ধ্যের পর ঘরে ফিরে বৈঠকখানায় বসে সমবেত বন্ধুমণ্ডলীর নিকট মুখোপাধ্যায় এই কাহিনী সবিস্তারে বললেন। হৃদয় থেকে সব ক্ষোভ লজ্জা তার মুছে গেল। কয়েকদিন পরে আজ তিনি সুনিদ্রা ঘুমোলেন। খুব টেনশন ছিল হাতি নিয়ে পারবেন কিনা।
আসছি চতুর্থ পরিচ্ছদ। উল্লিখিত ঘটনার পর 5টি বছর কেটে গেল। এই 5 বছরে মোক্তার মহাশয়ের অবস্থার অনেক পরিবর্তন হয়ে গেছে, অনেক পরিবর্তন। নতুন নিয়মে পাশ করা শিক্ষিত মোক্তার জেলা কোর্টে এসেছে। শিথিল নিয়মে আইন ব্যবসায়ীর আর কদর নেই, যারা ইংলিশ জানে তাদের গুরুত্ব বেশি। ক্রমে ক্রমে মুখোপাধ্যায় মহাশয়ের আয় কমতে লাগলো। আগে যত উপার্জন করতেন তার অর্ধেক এখন হয় কিনা সন্দেহ। অতএব ব্যয় প্রত্যেক বছরই বেড়েই চলেছে। তার 3টি পুত্র আছে। প্রথম দুটি মূর্খ, যে দুটি পুত্র বংশবৃদ্ধি ছাড়া আর কোনো কাজ করতে পারেনি। বংশবৃদ্ধির সন্তান হতে যাচ্ছে, কন্টিনিউ সন্তান হচ্ছে, একটি কাজ গুণ তার আছে, সন্তান সৃষ্টি করা। তার দুটি মূর্খ পুত্র, আর কনিষ্ঠ পুত্রটি কলকাতায় পড়ছে। আর সেটি যদি কালক্রমে মানুষ হয় তাহলে ভরসা। আর দুটো ছেলে তো শুধু বংশ বিস্তার করেই যাচ্ছে, কোনো কাজ করে না। আর ছোটটি কলকাতায় পড়তে গেছে, কি হবে জানি না। কলকাতায় পড়তে গেলে কি মানুষ হয় সবাই? অমানুষ হয়ে অনেকে আসে, যারা ভালো ছেলে তারা মানুষ হয়। ব্যবসার প্রতি মুখোপাধ্যায়ের আর সে অনুরাগ নেই, আর ব্যবসা করতে ভালো লাগে না, বড় বিরক্ত হয়ে উঠেছেন। ছোকরা মোক্তারগণ যাদেরকে একসময় উলঙ্গ অবস্থায় পথে খেলা করতো, আজকে তার কম্পিটিটিভ বা প্রতিযোগী বড় তারা ইংরেজি জানে, মোক্তার মহাশয় জানে না ইংরেজি। তারা এখন শ্যামলা মাথায় দিয়ে পাকড়ি বেঁধে তো এইসব বিরাট ট্যাটাস তাদের। তার প্রতিপক্ষে দাঁড়িয়ে চোখ মুখ ঘুরিয়ে ফরফর করে ইংরেজি হাকিমকে কি বলতে থাকে। উনি কিছুই বুঝতে পারেন না ইংরেজি কি বলছেন। জুনিয়র তর্জমা করে তাকে বুঝিয়ে বলতে হয়, তবেই বুঝেন। মুখের জবাব মুখেই রয়ে যায়। নিষ্ফল রোষে তিনি ফুলতে থাকেন, কারণ একটাই তার ত্রুটি, ইংরেজি জানেন না। জ্ঞান তার অনেক বেশি, জজ সাহেবের চেয়েও বেশি। তাছাড়া আগে হাকিমগণ মুকুজ্জে মহাশয়কে যেরূপ শ্রদ্ধার চোখে দেখতেন, এখন সে নব্য হাকিম টাকিম পেয়ে আর শ্রদ্ধার চোখে দেখেন। দেখবে কেন? নতুন ছেলে, নতুন হাকিম যেগুলো আছে ইংরেজি বলতে পারে। তাই এছাড়া এদের যেন বিশ্বাস যে ইংরেজি যে জানে না সে মনুষ্য পদবাচ্যই নয়, মানে ইংলিশ জানলেই ভদ্র না অভদ্র। এই সকল কারণে স্থির করেছেন কর্ম এখানে অবসর গ্রহণ করে ভালো। আর কি হবে? তিনি যা সঞ্চয় করেছেন তার সুদ থেকে কোনো ক্রমে সংসার যাত্রা নির্বাহ করবেন, যেটুকু সুদ পায়। প্রায় 60 বছর বয়স হয়ে গেল তার। চিরকাল কি খাটবে? বিশ্রামীকে সময় নেই। বড় ছেলেটি যদি মানুষ হতো, 2 টাকা রোজগার করতে পারত, তাহলে এতদিন কোনো কালে মুখোপাধ্যায় মহাশয় অবসর নিতে পারতেন, যে 2 টাকাও ইনকাম করতে পারতেন, আজকে বসে বসে হরিনাম করতে পারতেন। কিন্তু আর বেশি দিন চলে না। তবু আজকাল করে 1টি বছর কেটে গেল। এই সময় দায়রায় এটি খুনি মোকদ্দমা উপস্থিত হলো। কোর্টে একটা খুনের কেস এলো। সে মোকদ্দমা আসামি জয়রাম মুখোপাধ্যায় নিজ মোক্তা নিযুক্ত হলো। মোকদ্দমা জয়রামকে ডাকা হয়েছিল। একজন নতুন ইংরেজ জজ এসেছেন, তার এজলাসে এই বিচারটা হচ্ছে। 3 দিন যাবৎ মোকদ্দমা চলল। অবশেষে মোক্তার মশাই বলে উঠলেন, জজ সাহেব বাহাদুরও এসেসার মহোদয়গণ বলে বক্তৃতা আরম্ভ করলেন তিনি। বক্তৃতার শেষে এসেসারগণ মুখোপাধ্যায় মক্কেলকে নির্দোষ সাব্যস্ত করলেন, অর্থাৎ কোর্টে জিতিয়ে দিলেন জয়রাম। জজ সাহেবও তাকে অভিমত স্বীকার করে আসামিকে অব্যাহতি দিলেন। জজ সাহেব সেলাম করে মোক্তার মহাশয় নিজ কাগজপত্র বাঁধছেন, এমন সময় জজ সাহেব পেশকারকে জিজ্ঞেস করলেন, এই উকিলটির নাম কি? পেশকার বলেন, ওনার নাম জয়রাম মুখার্জি। উনি উকিল নয়, উনি মোক্তার, মানে লেখেন। প্রসন্ন হাস্যের জজ সাহেব জয়রামকে চেয়ে বলেন, আপনি মোক্তার? জয়রাম বলে, হ্যাঁ হুজুর, আমি আপনার তাবেদার, মানে আপনার যা প্রয়োজন তাই করতে পারি। জজ সাহেব আমি মোক্তার? আমি তো মনে করেছিলাম আপনি উকিল। যেরূপ দক্ষতার সঙ্গে আপনি মোকদ্দমা চালিয়েছেন, আমি ভেবেছিলাম আপনি এখানকার একজন ভালো উকিল। এই কথাগুলি শুনে মুখোপাধ্যায় সে ডাগর চক্ষু দুটি জলে পূর্ণ হয়ে গেল। অনেক কারণে আমরা পুরনোদের সম্মান দিই না, জ্ঞান অনেক বেশি। হাত দুটি জোর করে কম্পিত কণ্ঠে বললেন, না হুজুর, আমি উকিল নই, আমি একজন মোক্তার মাত্র। তাও
সেকালের শিথিল নিয়মে একজন মূর্খ মুক্তার, ইংরেজি জানি না হুজুর, আপনি আজ আমার যে প্রশংসা করলেন আমি জীবনের শেষ দিন পর্যন্ত কখনো আপনাকে ভুলতে পারবো না। এই বুড়ো ব্রাহ্মণ আশীর্বাদ করছে হুজুর, হাই আপনি হাইকোর্টের জজ হন, আমি আপনাকে আশীর্বাদ করে গেলাম বলে ঝুঁকে সেলাম করে মোক্তার সাহেব এজলাস থেকে বেরিয়ে গেলেন। এরপর তিনি আর কখনো কাছারি যাননি। পরিচ্ছদ শেষ। আসি পঞ্চম পরিচ্ছদে। ব্যবসা ছেড়ে কায়িক ক্লেশে মুখোপাধ্যায় খুব কষ্ট করে সংসার চালাচ্ছেন। ব্যয় যে পরিমাণে সংকোচ করে ভাবছেন তার চেয়ে বেশি হয়ে যাচ্ছে। সুদের সংকলন হয় না, যেটুকু সুদে পায় তার সংসার চলছে না। মূলধনও হাত পড়তে হয়েছে, মূলধনটা কেটে যাচ্ছে। কোম্পানির কাগজের সংখ্যা কমতে লাগলো। একদিন সকালবেলায় মোক্তার মহাশয় বৈঠকখানে বসে নিজের অবস্থান বিষয়ে চিন্তা করছেন। এমন সে মাহুত আদরিনীকে নিয়ে নদীতে স্নান করাতে গেল। অনেক দিন থেকে লোকে একে বলছিল যে হাতিটি আর কেন, ওকে বিক্রি করে ফেলুন, মাসে 30-40 টাকা বেঁচে যাবে যা খায়। আমরা বলি হাতি কেনা সহজ, খাওয়ানো মুশকিল। কিন্তু মুখুজ্জে মহাশয় উত্তরে বলেন, তার চেয়ে বল না তোমার ছেলে পুলে নাতি নাতনিদের খাওয়াতে অনেকটা ব্যয় হচ্ছে, ওদের বিক্রি করে দিন ছেলে পুলেগুলোকে। মানে হাতিকে ছেলের মতো মনে করতেন। এরূপ উক্তির পর থেকে আর কেউ ওকে কিচ্ছু বলেনি। উনি বলছেন যে তোদেরও ছেলেপুলে আছে, অভাব আছে, ছেলেগুলো বিক্রি করবে। ঝাঁজের সঙ্গে বলেছেন। হাতিটিকে দেখে মুখুজ্জে মহাশয় মনে হলো একে যদি মধ্যে ভাড়া দেওয়া যায় তাহলে কিঞ্চিত অর্থাগম হতে পারে। তখনই কাগজ কলম নিয়ে বিজ্ঞাপনের মুসা বিদা করলেন। একটা বিজ্ঞাপন লিখে ফেললেন কাগজে যে হাতি ভাড়া দেব। ভাড়ার বিষয় কি? হস্তি ভাড়ার বিজ্ঞাপন। দেখতে পাচ্ছে এরকম বড় করে লেখা আছে হাতি ভাড়ার বিজ্ঞাপন। হস্তি ভাড়ার বিজ্ঞাপন, বিবাহের শোভাযাত্রা, দূর দূরান্তে গমনাগমন প্রভৃতি কার্যের জন্য নিম্ন স্বাক্ষরকারী আদরিনী নাম্নী হস্তিনী ভাড়া দেওয়া হবে। ভাড়া রোজ 3 টাকা, হস্তিনী খোরাকি 1 টাকা, মাহুতের খোরাকি নেই, 0, একুনে 4 টাকা, মানে সব নিয়ে 4 টাকা, 1 টাকা খোরাকি আর মাহুতের জন্য মিলিয়ে 4 টাকা, মোট 4 টাকা ধার্য হয়েছে। যার আবশ্যক এই ঠিকানায় লিখবেন, শ্রী জয়রাম মুখোপাধ্যায়, মোক্তার, চৌধুরীপাড়া। এই বিজ্ঞাপনটি ছাপিয়ে শহরের প্রত্যেক ল্যাম্পপোস্টে, পাশের বৃক্ষ শাখায়, বিভিন্ন জায়গায় এঁটে দেওয়া হলো, হাতি ভাড়া পাওয়া যায়। বিজ্ঞাপনের ফলে মাঝে মাঝে লোকে হাতি ভাড়া নিতে লাগলো বটে, কিন্তু তাতে ওই 15-20 টাকার বেশি আয় হলো না। মুখোপাধ্যায় জ্যেষ্ঠ পুত্রটি খুব পীড়িত হয়ে গেল। তার জন্য ডাক্তার খরচ, ঔষধপত্রের খরচ, প্রত্যেক দিন 5-7 টাকা করে নির্বাহ। মাসখানেক পরে বালকটি যৎকিঞ্চিত রোগমুক্তি হলো। বড়বধূ, বড় মেজ দুটি বউ অন্তঃসত্ত্বা, মানে গর্ভবতী। খরচা বুঝতে পারছো? শ্বশুর মশাইকে বৌমাদের, অন্তঃসত্ত্বা বৌমাদের খরচা দিতে হবে। কয়েক মাস পরে আরও 2টি জীবের অন্ন সংস্থানে কী করে জুটবে, খুব চিন্তা। এদিকে জ্যেষ্ঠা পৌত্রী কল্যাণী, জ্যেষ্ঠা পৌত্রী মানে বড় নাতনি কল্যাণী 12 বর্ষে পদার্পণ করেছে, 12 বছরে। দেখতে দেখতে বেশ ডাগর হয়ে গেছে, বড় হয়ে গেছে, শীঘ্রই বিয়ে দিতে হবে। নানা স্থানে নানা সম্বন্ধ আসছে বটে, কিন্তু ঘর বর মনের মতো হচ্ছে না। যদি ঘর বর মনের মতো হয় তাহলে তার যদি তবে খাঁটি বর পেলে তো বিয়ে দিতে পারে, নাহলে নয়। যত দায় এই 60 বছরের বুড়ার দায়। অবশেষে এক জায়গায় বিয়ে ঠিক হলো। পাত্রটি রাজশাহী কলেজের এলে পড়ছে, খাবার অভাব নেই। তারা 2000 টাকা চাই বরপণ, নিজের খরচ 500, মানে 2500 টাকা খরচ। কোম্পানি কাগজে বান্ডিল দিন দিন ক্ষীণ হয়ে আসছে, তো যেটুকু আয় করেছিলেন, এবং তার থেকে 2500 টাকা বের করা খুব কষ্ট। কি করে দেবেন বিয়ে? আর শুধু একটি নয়, আরও নাতনিরা আছেন, তাদের বেলায় কি উপায় হবে? এই সকল ভাবনা চিন্তার মধ্যে পড়ে জয়রাম মহাশয়ের শরীর কমে ভগ্নদশা আরম্ভ হয়ে গেল। একদিন খবর এলো কনিষ্ঠ পুত্র, যাকে আসারে কলকাতায় পাঠিয়েছিল, সে ফেল করে বাড়ি ফিরছে এবং
কি দুঃখের খবর বুঝতেই পারছো বন্ধুগণ। এবং বন্ধুগণ বলতে লাগলো, মুকুজ্জেম মহাশয় এবারে আপনি হাতিটা বিক্রি করুন, বিক্রি করে নাতনির আপনি নাতনির বিয়ে ঠিক করুন। আর কি করবেন বলুন, অবস্থা বুঝে তো চলতে হয়, আপনি জ্ঞানী মানুষ, মায়া পরিত্যাগ করুন। মুখোপাধ্যায় আর কোনো উত্তর দেন না, মাটির দিকে তাকিয়ে ম্লান মুখে বসে কেবল চিন্তা করেন। মাঝে মাঝে দীর্ঘশ্বাস নেন। চৈত্র সংক্রান্তিতে বামুনহাটে একটা পশুর মেলা বসে, একটা বড় মেলাও হয়, সেখানে বিস্তর গরু বাছুর, ঘোড়া, হাতি, উট বিক্রি হয়। বন্ধুগণ বললেন হাতিটিকে মেলায় পাঠিয়ে দিলে বামুনহাটে বিক্রি হয়ে যাবে। 2,000 টাকায় কিনেছিলেন, এখন হাতি বড় হয়েছে, আপনি এটা অনায়াসে 3,000 টাকা বিক্রি করতে পারবেন। কোচার খুঁটে চোখ মুছে বলেন, কি করে তোমরা এমন কথা বলছো আমাকে? বন্ধুরা বুঝে বলে, আপনি বন্ধুরা বোঝালেন তাকে, আপনি বলেন ও আমার মেয়ের মতো, তা মেয়েকে কি চিরদিন ঘরে রাখা যায়? মেয়েরও তো বিয়ে দিতে হয় নাকি? মেয়ে তো শ্বশুরবাড়ি চলে যায়, আর উপায় কি বলুন? তবে পোষা জানোয়ার অনেকদিন ঘরে রেখেছে, মায়া হয়ে গেছে বটে, একটু দেখে শুনে কোনো ভালো লোকের হাতে হাতি বিক্রি করলে বেশ আদরে যত্নেই থাকবে, কোনো কষ্ট দেবে না, এমন লোককে আপনি বিক্রি করবেন। ভেবে চিনতে জয়রাম বললেন, তোমরা সবাই যখন বলছো তাই হোক, দাও, মেলায় পাঠিয়ে দাও, একজন ভালো খদ্দের ঠিক করো, তাতে দামে যদি 2-500 কম হয় ওটাও স্বীকার করে নেওয়া যাবে। মেলাটি চৈত্র সংক্রান্তির প্রায় 15 দিন পূর্বে আরম্ভ হয়, তবে শেষের 4 দিন বেশ জমজমাট হয়। সংক্রান্তির 1 সপ্তাহ পূর্বে যাত্রা স্থির হয়েছে। মাহুতও যাবে, অর্থাৎ ঘোড়া হাতি চালায়। মুখোপাধ্যায় মহাশয়ের মধ্যম পুত্র সঙ্গে যাবে। যাত্রার দিন ভোরবেলাতে গাত্রোত্তর উঠলেন। হাতি যাবার আগে হস্তি ভোজন হয়। বাটির মেয়েরা, বালক বালিকারা খুব সজল নেত্রে চোখে জল ফেলে হাতির কাছে দাঁড়ালো। খড়ম পায়ে দিয়ে মুখোপাধ্যায় মহাশয় সেখানে গেলেন। আগের দিন 2 টাকা রসগোল্লা এনে রেখেছিলেন ভৃত্য, সেই হাড়ি হাতে করে এনে রাখলো। ডালপালা প্রভৃতি মামুলি খাদ্য শেষ করে মুখোপাধ্যায় মহাশয় নিজের হাতে মুঠো মুঠো রসগোল্লা ওই হস্তিনী খাওয়ালেন। শেষে তার গলায় নিচে হাত বুলিয়ে ভগ্নকণ্ঠে বললেন, আদর, যাও মা, বামুনহাটের মেলা দেখে এসো। প্রাণ ধরে বিদায় বাড়ি উচ্চারণ করতে করতে আর পারলেন না, উদ্বেল কণ্ঠে একটু ছলনার আশ্রয় নিলেন, যে মেলা দেখে এসো, মেলা দেখা তো নয়, চিরকালের জন্য পাঠিয়ে দিলেন। 6ষ্ঠ পরিচ্ছদ, আর 2টি পরিচ্ছদ আছে। কল্যাণীর বিয়ের সমস্ত কথাবার্তা পাকা হয়ে গেছে। 10ই জ্যৈষ্ঠ শুভ কার্যের দিন ঠিক হয়ে গেছে। বৈশাখ পড়লে উভয় পক্ষে আশীর্বাদ হবে। হাতি বিক্রির টাকা আসলেই গয়না গড়াতে দেওয়া হবে। 1লা বৈশাখ সন্ধ্যাবেলায় মসমস করে আদরিনী ঘরেই ফিরে এলো, বিক্রি হয়নি। আদরিনীকে ফিরতে দেখে বাড়িতে খুব আনন্দ। বিক্রয় হয়নি বলে কার কোনো দুঃখ নেই, যেন হারাধন ফিরে পেয়েছে সবাই। বাড়ির লোক বলতে লাগলো, আহা, আদর রোগা হয়ে গেছে, বোধহয় এই কদিন সেখানে ভালো করে খেতেই পায়নি, ওকে দিন কতক ভালো করে খাওয়াতে হবে। আনন্দের প্রথম উচ্ছ্বাস দূর হলে পরদিন প্রতিবেশী বন্ধুগণ আবার বৈঠকখানায় সমবেত হলেন। অত বড় মেলায় এত বড় হাতি বিক্রি হলো না, জুটলো না, এ নিয়েও আলোচনা হতে লাগলো। একজন বলে, ওই যে মুকুজ্জেম বসে বললেন না, আদর যাও মা, মেলা দেখে এসো, এসব বললে কোন হাতি বিক্রি হতো, ফিরে এসেছে, তাই হাতি বিক্রি হলো না। উনি তো আজকাল মুরগিখোর ব্রাহ্মণ নন, মানে সৎ ব্রাহ্মণ। এখনও ব্রাহ্মণরা মুরগি খেয়ে বসে থাকে। ওর মুখ দিয়ে ব্রহ্মবাক্য বেরিয়েছে মানে নিষ্ফল হওয়ার উপায় নেই, বিক্রি হবে না। কারণ ব্রহ্মবাক্য বেদ বাক্য, ব্রাহ্মণ সাত্ত্বিক নিষ্ঠাপর ব্রাহ্মণ যা বলে তাই হয়ে যায়। বামুনহাটে মেলা ভেঙে সেখান থেকে আরও 10 ক্রোশ দূরে রসুলগঞ্জে সপ্তাহব্যাপী 1 সপ্তাহ পরে আরেকটা মেলা হয়। সেখানে গরু মহিষাদি বামুনহাটে যেগুলো বিক্রি হয় না, সেগুলো রসুলহাটে বিক্রি হয়ে যায়। বামুনহাটে বিক্রি না হলেই দ্বিতীয় হাট কোনটা? রসুলহাট। সেখানে আদরণীকে পাঠাবার পরামর্শ হলো। আজ আবার আদরণী মেলায় যাবে ঠিক হলো। আজ আর বৃদ্ধ তার কাছে গিয়ে বিদায় সম্ভাষণ করতে পারলেন না। রীতিমতো আহারাদির পর আদরণী বের হয়ে গেল। কল্যাণী এসে বলল, দাদা মহাশয়, আদর যাবার সময় না খুব কাঁদছিল। মুখোপাধ্যায় শুনে উঠে বসলেন, বলে, কি বললি তুই কাঁদছিল? হ্যাঁ দাদামশাই, যাওয়ার সময় তার চোখ দিয়ে টপ টপ করে জল পড়ছিল। বৃদ্ধ আবার মাটিতে পড়ে গেল, দীর্ঘশ্বাসে বলতে লাগলেন, জানতে পেরেছে রে, ওরা অন্তর্যামী কিনা, ও বাড়িতে যার ফিরবে না, ও জানতে পেরেছে। নাতনি চলে গেলে বৃদ্ধা শাস্ত্রনয়নে আপন মনে বলতে লাগলেন, যাবার সময় আমি তোর সঙ্গে দেখাও করতে পারলাম না, সে কি তোকে অনাদর করে মা? না মা,
তা নয়, তুই অন্তর্যামী। তুই কি আমার মনের কথা বুঝতে পারিস না? খুকির বিয়েটা হয়ে যাক, তারপর তুই যার ঘরে যাবি, তাদের বাড়ি গিয়ে আমি তোকে দেখে আসবো, তোর জন্য সন্দেশ নিয়ে যাব, রসগোল্লা নিয়ে যাব। যতদিন বেঁচে থাকবি তোকে আমি ভুলতে পারবো না রে। মাঝে মাঝে গিয়ে তোকে দেখে আসবো, তুই মনে কোনো অভিমান করিস না। হাতির উদ্দেশ্যে বলল। শেষ পরিচ্ছদ, সপ্তম পরিচ্ছদ। পরদিন বিকেলে একটি চাষি লোক একটি পত্র এনে মুখবদ্ধের হাতে দিলেন। পত্র পাঠ করে ব্রাহ্মণের মাথায় যেন বজ্রাঘাত হলো। মধ্যমপুত্র লিখেছে, বাটি থেকে 7 ক্রোশ দূরে করল বিকেলে আদরণী খুব পীড়িত, রোগ হয়েছে, সে আর পথ চলতে পারছে না। রাস্তার এটি আমবাগানে শুয়ে পড়েছে। তার পেটে বোধে কোনো বেদনা বা কষ্ট হচ্ছে। সুরটি উঠিয়ে মাঝে মাঝে চিৎকার করছে আর্তস্বরে। মাহুত যথাবিদ্যা সমস্ত রাত্রি চিকিৎসা করেছে, কিন্তু কোনো ফল হয়নি। বোধে আদরণী আর বাঁচবেই না। যদি মরে না যায় তবে তার শবদেহ কোথায় পোঁতা হবে, এই নিয়ে কোন জমিতে করবে সেই নিয়ে আলোচনা করতে লাগলো। সুতরাং কর্তা মহাশয় আসা খুব জরুরি। বাড়ির মধ্যে গিয়ে উঠোনে পাগলের মধ্যে পায়চারি করতে করতে বৃদ্ধ বললেন, আমার গাড়ি বন্দোবস্ত করে আমিই যাব, আমি এক্ষুনি বেরোবো। আদরে অসুখ, যন্ত্রণায় ছটফট করছে, আমাকে দেখতে না পেলে সে সুস্থ হবে না, আমি দেরি করতে পারবো না। তখনই ঘোড়ার গাড়ি বন্দোবস্ত করতে লোক ছুটল। বধূরা অনেক কষ্টে বৃদ্ধকে একটি দুগ্ধমাত্র পান করে সমর্থ হলো। রাত্রি 10টার সময় গাড়ি ছাড়লো। জ্যেষ্ঠ পুত্রও সঙ্গে গেল। পত্রবাহক সেই চাষি লোকটি কোচ বাক্স নিয়ে বসলো। পরদিন প্রভাতে গন্তব্যস্থলে পৌঁছে বৃদ্ধ দেখলেন সমস্ত শেষ হয়ে গেছে। আদরিণী নবজলধর বর্ণ, নবজলধর বর্ণ বিশাল দেহকানি আম্রবনের ভেতর পতিত হয়েছে, আজ নিশ্চল নিষ্পন্দ। বৃদ্ধ ছুটে গিয়ে হস্তিনীর শবদেহর কাছে লুটিয়ে পড়ে তার মুখের নিকট মুখ রেখে কাঁদতে কাঁদতে বারবার বলতে লাগলেন, অভিমান করে চলে গেলি মা, তোকে বিক্রি করতে পাঠিয়েছিলাম বলে তুই অভিমান করে চলে গেলি। এরপর 2টি মাস মাত্র মুখোপাধ্যায় জীবিত ছিলেন, আর তিনি ফিরে আসেননি। এক করুণ মর্মান্তিক মৃত্যু দিয়ে এই গল্পটি শেষ হয়েছে। এতে কি কি প্রশ্ন আসবে আমরা পরবর্তী ভিডিওতে বলে দেব। তোমরা ভালো করে গল্পটি শুনে উপলব্ধি করার চেষ্টা করো, সব প্রশ্নের উত্তর পাবে। অনেক শুভেচ্ছা, ভালোবাসা রইল। আর তোমাদের যে 3rd সেমিস্টার অনলাইনে যে পড়তে ইচ্ছুক তারা 82 50 523 658 এই নাম্বারে যোগাযোগ করবে। অবশ্যই অনলাইনে ক্লাস শুরু হয়েছে, আর বাড়িতে বসে নোট সাজেশন গাইড ক্লাস তোমরা পাবে, রেকর্ডিং ক্লাসও আছে, শুধু যোগাযোগ করো। তোমাদের প্রতি অনেক ভালোবাসা রইল।